ওকে, লেকচার 7 হবে। বলো। লেকচার 7 হবে। নো, আই থিঙ্ক 6 7, ঠিক আছে, যাই হোক। তো 11, তো আজকে আমরা একটা কোশ্চেন দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, দেখবে ফার্স্ট ইয়ারে একটা কোশ্চেন করেছিলাম, বোরন ট্রাইহ্যালাইডের অ্যাসিডিটি, মনে পড়ে? বোরন ট্রাইহ্যালাইডের অ্যাসিডিটি নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। সেখানে ব্যাখ্যাটা কি দিয়ে করেছিলাম? তো ব্যাক বন্ডিং। হ্যাঁ, ব্যাক বন্ডিং। তাহলে কম্পেয়ার the Lewis acidity of the halides of boron with proper explanation. প্রপার এক্সপ্লানেশন। আচ্ছা, তো লুইস অ্যাসিডিটি অফ হ্যালাইডস উইথ প্রপার এক্সপ্লানেশন, এটা কী করে এক্সপ্লেন করব আমরা? তো বলছো যে ব্যাক সন্দীপ জয়েন করতে বলছে। হ্যাঁ, কোনো রিকোয়েস্ট আসেনি। রিকোয়েস্ট আচ্ছা, দেখো যে বলছে কম্পেয়ার দি লুইস অ্যাসিডিটি অফ হ্যালাইডস অফ বোরন উইথ প্রপার এক্সপ্লানেশন। দাদা বলছি অনেকে জয়েন হতে পারছে না। হ্যাঁ, তো লিঙ্ক এ করতে বলো। রিকোয়েস্ট আসছে না তো আমার কাছে। করছে দাদা, করছে, করেছে। ওকে, দেখো এইটার কম্পেয়ার দ্য লুইস অ্যাসিডিটি অফ হ্যালাইডস, হ্যাঁ, অফ বোরন, সেটা কীভাবে এক্সপ্লেন করেছিলাম? তো প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বোরনের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি, তাহলে হচ্ছে 1s2 2s2 অ্যান্ড 2p1। এবার এই বোরনটা যদি আমি বক্স ডায়াগ্রাম করি, তাহলে কি দাঁড়ায়? যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1s2 2s2 2p1 p orbitals, তাহলে 1s 2s 2p, তাহলে এটা হচ্ছে 1s2 2s2 অ্যান্ড 2p1। এবার এটাকে যদি আমি এক্সাইটেড স্টেটে নিয়ে যাই, তাহলে বি ইন এক্সাইটেড স্টেট, এটা ছিল ইন গ্রাউন্ড স্টেট, তাহলে যখন আমি এক্সাইটেড স্টেটে নিয়ে যাব একে, তখন কি হবে না, একটা এস ট্রান্সফার হয়ে পিতে যাবে। তাহলে কনফিগারেশন যেটা দাঁড়াচ্ছে 1s 2s এ একটা ইলেকট্রন আর 2pতে দুটো ইলেকট্রন। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা পি অরবিটাল ফাঁকা আছে।
ভ্যাকেন্ট পি, ধরো পি জেড বলতে পারি এটাকে। তাহলে দেখো এখানে দাদা স্ক্রিনটা একবার একটু ওপরে তোলো। এটা হচ্ছে ভ্যাকেন্ট পি জেড, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার এর মধ্যে দেখতে পাচ্ছি তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে তিনটে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে এর 3 আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য সে পেয়ার যদি হতে চায়, তাহলে তার কোভ্যালেন্সি কত হবে? কোভ্যালেন্সি হবে 3, কারণ 3টে বন্ড করতে হবে তাকে। তো বোরন যখন কম্পাউন্ড তৈরি করে, তাই জন্য সে 3টে বন্ড তৈরি করে বা 3টে কোভ্যালেন্সি শো করে। এবার হ্যালাইড যারা আছে, হ্যালাইডদের ইলেকট্রনিক কনফিগারেশন যেটা আছে সেটা হচ্ছে হ্যালোজেন যেগুলো আছে সেগুলোর কনফিগারেশন হচ্ছে NH2 NP5, ঠিক আছে? তাহলে NH2 NP5 মানে হচ্ছে তার ভ্যালেন্সে কনফিগারেশনটা এইরকম। তাহলে এখানে একটা আমি দেখতে পাচ্ছি আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে এও বন্ড করতে চায়, তাহলে এও কি করতে চায়? বন্ড করতে চায়। তো এরকম এ কজনের সঙ্গে বন্ড করতে চায়? একজনের সঙ্গে। কিন্তু বোরন চায় 3 জনের সঙ্গে বন্ড করতে, এবং হাইব্রিডাইজেশনটা যেটা দেখাতে চায় সেটা হচ্ছে sp2। তো বোরন কি করবে? বোরন sp2 যদি বন্ড করতে চায়, তার মানে অবশ্যই তার ট্রায়াঙ্গুলার জিওমেট্রি হবে। তো সেখানে সে 3টে হ্যালাইডের সঙ্গে কাপলড হবে বা বন্ড করবে। এবং বোরন আমি দেখতে পাচ্ছি একটা পিজেড অরবিটাল আমি এখানে ফাঁকা পাচ্ছি। পিজেড অরবিটাল একটা ফাঁকা পাচ্ছি। তো পিজেড অরবিটালটা যেটা হচ্ছে ভ্যাকেন্ট পিজেড, যেটা আমি লিখেছি আগে, এটা হচ্ছে এইটা। আর বাকি যে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, তারা হ্যালোজেনের প্রত্যেকটা আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে কাপলড হয়ে তারা 3টে বন্ড তৈরি করেছে। এবার এখানে যদি টোটাল, তার মানে দেখো যে হ্যালোজেনগুলো যদি একটা করে ইলেকট্রন এখানে বন্ড করে, তাহলে টোটাল এর ভ্যালেন্সে কটা ইলেকট্রন হলো? টোটালের ভ্যালেন্সে ইলেকট্রন হলো 6টা, ঠিক আছে? তাহলে এই বোরনটা কত স্টেটে আছে? 6 স্টেটে অবস্থায় আছে, কারণ এর 6টা ইলেকট্রন এর ভ্যালেন্সে আমি দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই সে লেস দেন অক্টেট, তাহলে এটা ইনকমপ্লিট অক্টেট শো করছে বোরন ট্রাইহ্যালাইড। সে BF3 হতে পারে, BCl3 হতে পারে, BBr3 হতে পারে বা Bi3 হতে পারে। এই যে সেক্সটেট কন্ডিশনে আছে, মানে ইনকমপ্লিট অক্টেট আছে, তাই জন্য এ হচ্ছে লুইস কি অ্যাসিড না বেস? লুইস অ্যাসিড। ওই জন্য বোরন ট্রাইহ্যালাইড সবাই হচ্ছে লুইস অ্যাসিড, কারণ তার সেক্সটেট কন্ডিশনে সে আছে। এখন তাহলে সবাই যদি লুইস অ্যাসিড হয় বোরনের ট্রাইহ্যালাইডগুলো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এদের যে সব হ্যালাইডগুলো আছে সবার অ্যাসিডিটি কি সেম নাকি অ্যাসিডিটি আলাদা? তো কোশ্চেন বলে দিয়েছে যে তুমি ডিসকাস করো, কোশ্চেনটা বলছে কম্পেয়ার করো দ্য লুইস অ্যাসিডিটি অফ হ্যালাইডস অফ দি বোরন ট্রাইহ্যালাইডস, মানে বোরন, উইথ প্রপার এক্সপ্লানেশন। তো নর্মালি তুমি যদি দেখো, তাহলে আমি যদি এই জায়গায় এক্সের জায়গায় যদি ফ্লোরিন দিতাম, আমি এক্সটা যদি ফ্লোরিন দিতাম, তাহলে আমরা সবাই জানি ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে কি হবে? বোরনকে আরও ডেফিসিয়েন্ট করে দেবে, তাহলে আরও বেশি লুইস অ্যাসিড হবে। ক্লোরিন আরেকটু কম ইলেকট্রোনেগেটিভ, তাহলে আরেকটু কম ডেফিসিয়েন্ট করবে, তাহলে তার লুইস অ্যাসিডিটি কমে যাবে। তাহলে এইভাবে BF3 সবচেয়ে বেশি অ্যাসিডিক হওয়ার কথা এবং Bi3 সবচেয়ে লেস অ্যাসিডিক হওয়ার কথা, ঠিক কিনা? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে এবার দেখো, আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই, যে এটা হচ্ছে NH2 NP5-এ এখানে 3টে পেয়ার্ড ইলেকট্রন আছে প্রত্যেকটা হ্যালোজেনে। তো 3টে আমাদের এটা লোন পেয়ার হিসেবে থাকবে এইভাবে।
এটা থাকলো। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে এই অনুযায়ী যদি ইলেকট্রোনেগেটিভিটি দেখি বা ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার মাইনাস আই এফেক্ট, সেটা প্রত্যেকটা হ্যালোজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ তাহলে এদিকে টেনে নেওয়ার কথা, এবং সবচেয়ে বেশি টানতো ফ্লোরিন, তাহলে ফ্লোরিন বোরনকে সবচেয়ে বেশি ডেফিসিয়েন্ট করে দিত, তাহলে লুইস অ্যাসিডিটি সবচেয়ে BF3 বেশি হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখি যে BF3 সবচেয়ে বেশি লেস অ্যাসিডিক, সবচেয়ে লেস অ্যাসিডিক। তো এটা কি করে আমি ব্যাখ্যা করব সেটা একটু অন্যভাবে ব্যাখ্যা করতে হবে, সেটা সবাই অনেকেই জানো আর কি। সেটা হচ্ছে আমরা এটা এক্সপ্লেন করব ব্যাক পাই বন্ডিং দিয়ে। তো ব্যাক পাই বন্ডিং দিয়ে যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে সেটা কীরকম দাঁড়ায় দেখো। BF3 কে যদি আমি দেখাই, হ্যাঁ, বা এটাকে আমি BX3 হিসেবেই লিখছি, BX3 হিসেবেই লিখছি, এটা X3 হিসেবেই লিখছি, BX3 হিসেবেই লিখছি। তাহলে দেখো এখানে প্রত্যেকটা আমি তিনটে করে নন বন্ডেড ইলেকট্রন পেয়ার আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার বলছে যে এই যে নন বন্ডেড ইলেকট্রন পেয়ারটা আছে, এটা তো এই যে হ্যালোজেনগুলো আছে এগুলো তো হাইলি ইলেকট্রন রিচ, মানে এটা হচ্ছে হাইলি ইলেকট্রন রিচ, দেখতেই পাচ্ছ। হাইলি ইলেকট্রন রিচ, তাহলে হাইলি ইলেকট্রন রিচ যদি হয় তাহলে এর একটা টেন্ডেন্সি আছে সবসময় বেসিসিটি দেখানোর, মানে ইলেকট্রন ডোনেট করার। তো এ কী করে, ওই ইলেকট্রন যেটা এক্সেসের মানে অনেকটা নন বন্ডেড ইলেকট্রন পেয়ার রয়েছে সেগুলো কি করে, সে বোরন যার ইলেকট্রন ঘাটতি রয়েছে তাকে ডোনেট করে। এটা সব হ্যালোজেনগুলোই করে। তো সব হ্যালোজেনগুলো যদি করে তাহলে আলটিমেটলি আমি যেটা পাই সেটা হচ্ছে এই রকম। এখানে একটা ডাবল বন্ড হবে। এবার এই যে জিনিসটা তাহলে দেখো এখানে নন বন্ড ইলেকট্রন পেয়ার কটা রইল এখন, দুটো। তাহলে এখানে একটা ডেল প্লাস তৈরি হলো, এখানে ডেল মাইনাস তৈরি হলো, একটা পোলারিটি তৈরি হলো। আচ্ছা, এইভাবে এটা কি করবে, এটা রেজোনেন্সে যাবে। রেজোনেন্সে কিভাবে যাবে, তাহলে প্রত্যেকটা হ্যালোজেনই যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকে একজন করে করতে পারবে, একসঙ্গে তিনজন ডোনেট করতে পারবে না, কারণ বোরনের কেবলমাত্র দুটো ঘাটতি আছে। তো দুটো ঘাটতি যে কোনো একটা এলিমেন্ট দ্বারাই হবে, তাহলে সবসময় পাই ব্যাক পাইটা একটাই হবে, একটাই হবে। ঠিক আছে, তাহলে এখানে এলো, ধরো আবার ধরো এটাতে গেল, হ্যাঁ, এইভাবে চলতে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা টোটালি একটা রেজোনেন্সের মধ্যে দিয়ে যাবে এবং অ্যাট এ টাইম কেবলমাত্র একটা হ্যালোজেনই ব্যাক পাই বন্ড করতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে এইটা রেজোনেন্সে এইভাবে পার্টিসিপেট করবে। এবার দেখো এই যে রেজোনেন্সে পার্টিসিপেট করাটা, এটা কি হচ্ছে, এটাকে বলা হয়, এটা দেখো এই বন্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি পি পাই বন্ড। পি পাই কেন, কারণ এখানে হচ্ছে হ্যালোজেনের, দেখতেই পাচ্ছ হ্যালোজেনের পাই ইলেকট্রন, আর বোরনের তো পিজেড পাই ইলেকট্রন, মানে পাই অরবিটাল। তাহলে পি পাই ব্যাক বন্ড, পি পাই ব্যাক বন্ড। এখানে অ্যারো দিয়ে দেখাতে পারো এগুলো সব, আর না দেখালেও ক্ষতি নেই, কারণ আমরা কোঅর্ডিনেশনে পড়েছি যে অ্যারো ইজ নাথিং বাট এ কোভ্যালেন্ট বন্ড। তাহলে অ্যারোটা দিলেও হয়, না দিলেও হয়, পি পাই ব্যাক বন্ড। এবার এই পি পাই যে ব্যাক বন্ড, এই ব্যাক বন্ডটা সবচেয়ে ভালো হবে কখন, আমরা জানি সবসময় এই যে অরবিটাল ওভারল্যাপ, এই অরবিটাল ওভারল্যাপটা সবচেয়ে ভালো হয় যদি সিমেট্রি বা সাইজ ম্যাচ করে বা এনার্জি ম্যাচ করে। তো
পিপাই ব্যাক বন্ড সবচেয়ে ভালো হবে কখন? যদি বোরন তো সবসময় টু পি, হ্যাঁ, আর হ্যালোজেনটা কি? হ্যালোজিন যদি ফ্লোরিন হয়, হ্যাঁ, যদি ফ্লোরিন হয় তাহলে হচ্ছে 2p, যদি ক্লোরিন হয় তাহলে 3p, যদি ব্রোমিন হয় তাহলে 4p, আর যদি আয়োডিন হয় তাহলে 5p। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 2p ওভারল্যাপ, যদি ক্লোরিন হয় তাহলে 2p 3p ওভারল্যাপ, তাহলে যদি ব্রোমিন হয় তাহলে 2p 4p ওভারল্যাপ, আর যদি এটা হয় তাহলে 2p 5p ওভারল্যাপ। তাহলে এখন বলো তাহলে সবচেয়ে ভালো বেস্ট ওভারল্যাপ কোনটা হবে? ফ্লোরিনটা। বিয়ে ফ্লোরিন। তাহলে হচ্ছে হ্যাঁ, তাহলে হচ্ছে বেস্ট পিপাই ব্যাক বন্ড এখানে হবে, আর এটা হচ্ছে সবচেয়ে লিস্ট পিপাই ব্যাক বন্ড। তাহলে এইভাবে আস্তে আস্তে এটা ডিক্রিজ করবে। তাহলে দেখো যদি এই জিনিসটা হয় তার মানে তুমি সবচেয়ে ব্যাক পাই বন্ড যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোথায় ভালো হচ্ছে? অর্ডার অফ ব্যাক পাই বন্ড সেটা সবচেয়ে ভালো হচ্ছে BF3-তে, তারপর হচ্ছে BCl3-তে, তারপর BBr3-তে, তারপর একদম শেষে BI3, কারণ এটা 5p আর 2p সাইজ মিসম্যাচ, তাই না? তাহলে এইটা যদি হয় তাহলে যত ব্যাকবন্ড ভালো হবে, হ্যাঁ, যত ব্যাকবন্ড ভালো হবে তত বোরনের এই যে ব্যাকবন্ডটা যত ভালো হবে তত দেখো বোরনের ডেফিসিয়েন্সি কমে যাবে না? তাহলে যত ব্যাকবন্ড ভালো হবে তত বোরনের ডেফিসিয়েন্সি কমে যাবে, তাহলে লুইস অ্যাসিডিটিও কমে যাবে। তাহলে লুইস অ্যাসিডিটিও যদি কমে যায় তাহলে অর্ডার অফ লুইস অ্যাসিডিটি কীরকম দাঁড়াবে? BI3 বেশি হবে। হ্যাঁ, তাহলে BI3 সবচেয়ে বেশি হবে, মানে অ্যাসিডিক হবে। তাহলে আগের যে আমরা নর্মালি যে ইলেকট্রোনেগেটিভিটিতে বলছিলাম তার ঠিক উল্টো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে অর্ডার অফ ব্যাক পাই বন্ড যত বেশি হবে তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্সি অন বোরন সেটা কি হবে? তত কমে যাবে। তাহলে BF3-তে ইলেকট্রন ডেফিসিয়েন্সি অন বোরন তত কম, তারপর BCl3 বেশি, BBr3 আরও বেশি, BI3 আরও বেশি। ওকে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি অন বোরন। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্সি যত কমে যাবে লুইস অ্যাসিডিটি তত কমে যাবে। এটা ঠিক আছে? তাহলে যারা জানতে না জেনে গেলে, তাহলে এটা হচ্ছে উত্তর। এবার এটাকে ভাষায় লিখতে হবে। তো এটা আমি ভাষায় এখন লেখাচ্ছি না, কারণ এটা তোমার যে স্টাডি মেটেরিয়ালটা দেবো আমি সেখানে পরিষ্কার করে সব লেখা আছে, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট আর কি, তোমাদের এর জন্যও ছিল ফার্স্ট ইয়ারে এবং এবারেও তো আছে। ক্লিয়ার? স্যার একটু উপরের গুলো তুলুন। ঠিক আছে, আর একটু না না, আরো তুলুন, আরো তুলুন। একদম প্রথমে হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, না না না, ওখানে আমার রেজোনেন্সের ওই জায়গাটা। এবার একটু নামান, ওই সিরিজের ওই জায়গাটা নামান একটু। হ্যাঁ, তারপর আর একটু নামান। হ্যাঁ, ঠিক আছে।
হয়েছে? আচ্ছা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে পরের কোশ্চেন হচ্ছে সিইউ 2015। সিইউ 2015। আচ্ছা সিইউ 2015-তে দেখো কোশ্চেন এসছে যে বলছে যে দ্য বিএফ বন্ড the BF bond in BF4 minus is longer than in BF3. Explain. ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা বলো বলো এইটা কি হবে? বলছে BF bond in BF4 minus is longer than BF3. স্যার BF3 স্যার ব্যাক বন্ডের জন্য ডবল বন্ড ক্যারেক্টার দেখাবে? হুম, সবচেয়ে ভালো হবে BF3-তে আমরা দেখিয়েছি, BF3-তে ব্যাক পাই বন্ড ভালো হবে। তাহলে BF3-তে ব্যাক পাই বন্ড হচ্ছে, তাহলে ডাবল বন্ড ক্যারেক্টারের জন্য বন্ড শর্ট হবে, মানে ছোট হয়ে যাবে। আর BF4 এ মাইনাসে কি হচ্ছে তাহলে ঘটনাটা? ওগুলো তো সব সিঙ্গেল বন্ড, কোনো ব্যাক পাই বন্ড ব্যাক পাই বন্ড থাকবে না, তাই তো? এবার কেন ব্যাক পাই বন্ড থাকবে না কেন? মানে ওখানে ব্যাক পাই বন্ড হবে না কেন? ভ্যাকেন্ট অরবিটাল তো নেই। ভ্যাকেন্ট অরবিটাল নেই, কেন নেই? কারণ ওখানে 4টে ফ্লোরিন চলে এসছে। 4টে ফ্লোরিন মানে ওখানে অক্টেট হয়ে গেল, তাই না? হ্যাঁ, তো অক্টেট যখনই হয়ে গেল বোরনের, তখন আর সে এক্সট্রা কোনো ইলেকট্রন বা ব্যাক পাই বন্ড করবে না। তাহলে ওখানে বিএফ বন্ডগুলো সব সিঙ্গেল বন্ড, তাহলে লঙ্গার, আর BF3 হচ্ছে শর্টার। তাহলে এটা একটু লেখো, দেখো। তাহলে আমি জাস্ট একটু ফর্মালিটির জন্য এটা আঁকি, যেটা আমরা এক্ষুনি এঁকেছিলাম। BF3-তে আমরা এরকম দেখাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভ্যাকেন্ট পি। এবার আমরা এক্ষুনি দেখালাম যেটা, সেটা হচ্ছে ফ্লোরিন, বোরন, ফ্লোরিন, ফ্লোরিন, এটা আমরা দেখিয়েছি। এটা হচ্ছে রিচ আর এটা ভ্যাকেন্ট। তাহলে এখানে এরকমভাবে ব্যাক পাই বন্ড হচ্ছে, তাহলে এটাকে বলা হয় ব্যাক পাই বন্ড। হ্যাঁ, এবার এই ব্যাক পাই বন্ডের দরুন কি হচ্ছে, ডেফিসিয়েন্সিটা থাকছে না। তো আলটিমেটলি যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে এরকম একটা ছবি হয়েছে।
ঠিক আছে? তো এতে করে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্লোরিনই ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। ঠিক আছে? তো BF3-তে ডাবল বন্ড ক্যারেক্টারের জন্য বন্ডটা শর্ট হচ্ছে, তো এটা আগে লিখে নিতে হবে। লিখে নাও, ছবিটাকে নিয়েছো? না স্যার হয়নি। আচ্ছা, লিখে নাও। হ্যাঁ দাদা। লেখো যে ইন BF3 the boron atom contains one vacant p orbital. In BF3, the boron atom contains one vacant p orbital. Full stop. Due to this, comma, the non-bonding electron pair on fluorine can coordinate with due to this, comma, the non-bonding electron pair on fluorine can coordinate with this orbital comma, known as back pi bond. Full stop. Due to this back pi bond, BF bond gets partial double bond character. Which shorten the bond length. Okay, এটা হলো এক নম্বর, একটা উত্তর হলো BF3। এবার যদি আমি ব্যাপারটা BF4 মাইনাসের জন্য দেখি, তাহলে BF4 মাইনাসে 4টে হ্যালোজেন আছে। এবার দেখো এইখানে যদি তুমি কাউন্ট করো 4টে হ্যালোজেন মানে এ অক্টেট ফুলফিল্ড, হ্যাঁ, বা তার মানে নো ভ্যাকেন্ট অরবিটাল। ওকে, নো ভ্যাকেন্ট অরবিটাল, তাহলে এখানে কোনো ব্যাক পাই বন্ড হবে না। তাহলে নো পাই ব্যাক বন্ডিং, তাহলে এখানে এই বন্ডটা হচ্ছে পিওরলি সিঙ্গেল বন্ড। ঠিক আছে, তাহলে পিওরলি সিঙ্গেল বন্ড যদি হয় তাহলে সেটা লঙ্গার হবে। এই ছবিটা এঁকে নাও।
দাদা। এবার নিচে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো অন দি আদার হ্যান্ড in BF4 minus, on the other hand in BF4 minus there is no vacant p orbital, there is no vacant p orbital, there is no vacant p orbital, full stop. So back bonding does not take place, so back bonding does not take place in this case, full stop. Therefore the BF bond is purely single bond, therefore the BF bond is purely single bond, therefore the BF bond is purely single bond here, and consequently bond length is longer than in BF3, হয়েছে? হ্যাঁ দাদা। তারপরে হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন এরকম এসছে, সেটা হচ্ছে WBSU 2014-তে বলছে জাস্টিফাই BF3 exists as monomeric state, whereas BH3 as dimeric state. বলছে, বুঝতে পারলে যে BF3 বলছে মনোমারিক হিসেবে থাকে, আর BH3টা ডাইমারিক মানে ডাইবোরেন হিসেবে থাকে, B2H6 এইভাবে থাকে। হ্যাঁ, এটা কি করে মানে BH3টা ডাইমারিক হয়ে থাকে, মানে এটা অ্যাকচুয়ালি B2H6 হিসেবে থাকে। তো এটা কেন, এটাকে জাস্টিফাই করতে বলছে। এটা আদৌ কি সত্যি? যদি হয় তাহলে কেন বলতে পারবে? দাদা হাইড্রোজেন নন বন্ডেড মানে এক্সট্রা কোনো ইলেকট্রন নেই যেটা ব্যাক পাই বন্ডিং এ পার্টিসিপেট করতে পারবে, তার জন্য ওটার ক্ষেত্রে মানে কোনো ইলেকট্রন ডোনেশন হচ্ছে না। আর এদিকে বি এর অক্টেটও ফুলফিল নেই, তার জন্য ওটা ফুলফিল করার জন্য আরেকটা BH3 এর সাথে ডাইমার হিসেবে থাকছে। কিন্তু BF3 এর ক্ষেত্রে যেহেতু অ্যাভেলেবেল আছে নন বন্ড ইলেকট্রন, তার জন্য ওটার সাথেই ব্যাক পাই ডোনেশন হয়ে অক্টেটটা ফুলফিল হয়ে যাচ্ছে। একদম ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি বলছে BF3-তে মনোমার হচ্ছে কেন? কারণ BF3-তে মনোমার হওয়ার সুযোগ রয়েছে। কীরকম না, বোরনে ভ্যাকেন্সি আছে, এখানেও এই বোরনেও ভ্যাকেন্সি আছে।
এবার দুটো বোরনই চাইছে কি করে আমি ভ্যাকেন্সিটাকে করব, ওভারকাম করব, মানে আমি ওটাকে অক্টেট ফুলফিল করব। তো এখানে যেটা হয়েছে সেটা তো আমরা আগেও আলোচনা করলাম যে এখানে ব্যাক পাই বন্ডের মাধ্যমে এর অক্টেট ফুলফিলমেন্টটা হয়ে যাচ্ছে, কারণ ফ্লোরিন যেটা জুড়ে আছে তিন দিকে, সেই ফ্লোরিনের প্রত্যেকের এক্সট্রা নন বন্ডিং ইলেকট্রন পেয়ার আছে এবং ইলেকট্রন রিচ তারা, ফলে ব্যাক পাই বন্ডের মাধ্যমে এর অক্টেট ফুলফিল হয়ে যাচ্ছে, তাই জন্য সে মনোমারিক হিসেবেই থাকতে পারছে। কিন্তু যখন BH3 হচ্ছে, BH3-তে যে টার্মিনাল অ্যাটমগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাইড্রোজেন। এবার হাইড্রোজেনের তো কোনো নন বন্ডেড ইলেকট্রন নেই, তাহলে এখানে যে BH বন্ডগুলো হয়েছে সেই BH বন্ডে হাইড্রোজেনের নন বন্ডেড ইলেকট্রন না থাকার দরুন এখানে কোনো ব্যাক পাই সম্ভব নয়। তো ব্যাক পাই যদি সম্ভব না হয় তাহলে এর মনোমারিক হয়ে থাকার হচ্ছে না, তাহলে একে তো যেভাবে হোক এর অক্টেট ফুলফিলটা করতে হবে। তো BH3 কি করে, ডাইমারাইজ করে, তো ডাইমারাইজ করে সামহাও সে একটা অক্টেট ফুলফিলমেন্ট করতে চায়, তো সেটা আমরা পরে দেখাচ্ছি। আমরা প্রথমে BF3টা কেন মনোমারিক হিসেবে থাকে সেটা একটু আলোচনা করে নিই আর কি, ঠিক আছে। তো লেখো, অ্যান্সার লেখো, প্রথমে লেখো ইন বোথ দি কম্পাউন্ডস boron is in sextate state. Boron is in sextate state. Boron is in sextate state. Full stop. So they are electron deficient. So they are electron deficient. So they are electron deficient. ফুল স্টপ। প্যারা চেঞ্জ করো, বা এখানে সেই ওই ছবিটা একটু এঁকে দাও, এই ছবিটা একটু এঁকে দাও, এই ছবিটা এঁকে দাও একটু নিচে। দাদা লাইনটা আরেকবার বলবে ফার্স্ট থেকে? In both the compounds boron is in sextate state, full stop, so they are electron deficient. So they are electron deficient. এবার এই ছবিটা দাও, দিয়ে এবার BF3টাকে আমি আলোচনা করব। লেখো নিচে, লেখো in case of BF3, the boron and fluorine are second period element. The boron and fluorine are second period element. Full stop. So in this case, fluorine donates its non-bonding electron pair, to vacant pz orbital, of boron. Full stop. This is called back pi bonding. কোথা থেকে বলবো? In case of BF3, the boron and fluorine are second period elements, full stop. So in this case, fluorine donates its non-bonding electron pair to vacant pz orbital of boron. This is called back pi bonding. হয়েছে? এবার এটা বলার পরে নিচে এই ছবিটা
এই ছবিটা আঁকো। এই পুরো ছবিটা রেজোনেন্সের পুরো ছবিটা এবং এই ব্যাক পাইটা পুরোটা আঁকো, পুরোটা এইখান থেকে এটা পুরোটাই। ঠিক আছে? না স্যার। লেখো, নিচে লেখো ডিউ টু দিস ব্যাক পাই বন্ডিং বা ডিউ টু দিস পাই ব্যাক বন্ডিং, ডিউ টু দিস পাই ব্যাক বন্ডিং the electron deficiency of boron, electron deficiency of boron decreased, deficiency of boron decreases, লেখো decreases and it is stable monomeric, it is stable in monomeric state, it is stable in monomeric state, it is in stable monomeric state, it is stable in monomeric state. ঠিক আছে? প্যারা চেঞ্জ করো, করে লেখো on the other hand such pi back bonding is not possible for BH3 স্যার এই লাইনটা আবার বলুন। On the other hand, such pi back bonding is not possible for BH3 due to lack of any non-bonding electrons, on hydrogen atom. Electrons on hydrogen atom. Full stop. Lack of any non-bonding electrons on hydrogen atom. Full stop. In this case, hydrogen acts as bridging ligand, and form three-centered 2-electron BHP bond, এরভাবে লেখো, and form
টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, হ্যাঁ আমি দেখছি দাঁড়াও। লেখো কি বলছিলাম, ব্রিজিং লিগ্যান্ড অ্যান্ড ফর্ম 3 centered 2 electron BHB bond, 3 centered 2 electron BHB bond, 3 centered 2 electron BHB bond। শুনতে পাচ্ছ? কেটে যাচ্ছে। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ, BHB bond and the structure is dimeric, and the structure is dimeric as follows, and the structure is dimeric as follows। ঠিক আছে, তো ডাইমারিক কীরকম বলছে, এইরকম এইরকম, ঠিক আছে। এইটা হচ্ছে বলছে B2H6 তার স্ট্রাকচার। ঠিক আছে, এবার দেখো এখানে আবার এর বন্ডিংটা আমরা নেক্সট ক্লাসেই ডিসকাস করব, এর বন্ডিংটা B2H6 কীভাবে বন্ড করে। তো দেখো এই বোরনটা এই বোরনটা সেক্সটেড অবস্থায় ছিল। তো এবার দেখো এর এই যে বোরনের হাইড্রোজেনের বন্ড, এই হাইড্রোজেনটা কটা ইলেকট্রন আছে? একটা। তো এই একটা ইলেকট্রন দিয়েই বন্ড করেছে, তো বুঝতে পারছো? আর হ্যাঁ দাদা হ্যাঁ, আর এই দুটো বোরনের মধ্যে একটা ভ্যাকেন্সি ছিল আর একটা ইলেকট্রন ছিল। মানে কীরকম ব্যাপারটা আমি একটু ছোট্ট করে এখানে দেখাই, আমরা এটার এমও দিয়ে বন্ডিংটা পড়বো আর কি। দেখো আমাদের ছিল কি, আমাদের ছিল হচ্ছে, আমি একটু এরকম টিল্ট করে আঁকলাম। দেখো ছিল হচ্ছে এই রকম, তাই তো? এবার এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এবার এই বোরন থেকে একটা ইলেকট্রন দিয়েছে, এখান থেকে একটা ইলেকট্রন দিয়েছে, তাই তো? তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে। আচ্ছা, এবার এর পাশে আর একটা যদি আমি এরকম ইউনিট দেখাই, হ্যাঁ আমি একটু টিল্ট করে করে আঁকছি সুবিধার্থে। তো দেখো এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনের এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে। হ্যাঁ, দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন। এবার কি করছে, এরা ব্যানানা বন্ড করছে। তো এই যে বন্ডটা হচ্ছে, তারপরে কি হচ্ছে বলছে, এই যে হাইড্রোজেনটা এর সঙ্গে ওভারল্যাপ, এটি একটা অরবিটাল এস অরবিটাল, সে এর সঙ্গে ওভারল্যাপ করছে। আবার এর যে এস অরবিটাল সেটা এর সঙ্গে ওভারল্যাপ করছে, এর সঙ্গে ওভারল্যাপ করছে, এর সঙ্গে ওভারল্যাপ করছে করে কি করছে, এই ছবিটা হচ্ছে। তাহলে এই ছবিতে দেখো তো, এই যে জায়গাটা, এই যে ব্যানানা বন্ডটা তুমি দেখতে পাচ্ছ, এই ব্যানানা বন্ডে তুমি কটা ইলেকট্রন দেখতে পাচ্ছ টোটাল? দুটো।
তাহলে এইখান থেকে এই পুরোটা এর মধ্যে কটা ইলেকট্রন আছে? দুটো। কারণ এই যে ছবি দেখতে পাচ্ছ, একটা তো ভ্যাকেন্ট অরবিটাল পার্টিসিপেট করছে বোরনের, আর একটা বন্ড পার্টিসিপেট করছে। তাহলে বন্ডে দুটো ইলেকট্রন আর ভ্যাকেন্সিতে কিছু নেই। তাহলে অ্যাকচুয়ালি এটা 3 সেন্টার হলো আর দুটো ইলেকট্রন ইনভলভ, উপরেরটাও তাই, ঠিক কি না? হ্যাঁ, তো এটাকে বলা হয় ডাইমারিক B2H6, ডাইমারিক B2H6, ঠিক আছে? লিখেছো? তাহলে এটা হচ্ছে উত্তর। তার মানে এর ক্ষেত্রে পার্শিয়ালি একটা ফুলফিলমেন্ট হচ্ছে। এখানে এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এটা হচ্ছে s, এটা sp3, তাহলে sp3 s sp3 এরকম একটা হাইব্রিডাইজেশন হয়। এগুলো জিজ্ঞেস করে অনেক সময় এমসিকিউ কোশ্চেনে, যে এখানে ব্যানানা বন্ড যেটা হয় সেখানে হাইব্রিডেশন স্টেটগুলো লিখতে বলে। sp3 s sp3 অপশান দেয়, sp3p sp3 দেয়, sp3 sp sp3 দেয়, এরকম অপশান দেয় বিভিন্ন। তো এখানে উত্তরটা হচ্ছে ইন B2H6-এ BHB যে ব্রিজিং বন্ডটা আছে সেখানে হাইব্রিডাইজেশন স্টেটগুলো হচ্ছে যথাক্রমে sp3 s sp3, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন। স্যার একবার ওখানটাতে দেখান। হ্যাঁ স্যার, ঠিক আছে, ঘুরিয়ে দিন। আচ্ছা, এরপরে কোশ্চেন, এগুলো সব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, বহুবার করে এসেছে। সেটা হচ্ছে CU 2008 এবং এরপরে অনেকবার এসেছে। সেটা হচ্ছে AlF3 is monomeric but AlBr3 is dimeric. Explain. প্রথমটা ব্যাক বন্ডিং হয়, দ্বিতীয়টা ব্যাক বন্ডিং হবে না সাইজের জন্য। হ্যাঁ, সাইজ মিসম্যাচ। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? সাইজ মিসম্যাচ হচ্ছে মানে ব্রোমিনের যেহেতু সাইজটা আরো বেশি বড়, এবারে তার জন্য আরো অ্যালুমিনিয়ামের সাথে ব্যাক বন্ডিংটাই প্রবলেম হবে। তাহলে ব্যাক পাই বন্ড হবে না কার ক্ষেত্রে? AlBr3। হ্যাঁ, আর AlF3 এর ক্ষেত্রে বলছে কি হবে? এটা বলছে মনোমারিক। তাহলে কেন? আচ্ছা বলো দেখি, AlF3 কেন ডাইমার করবে না? এও তো ডাইমার করতে পারত। স্যার ব্যাক বন্ডিংটা হবে। আচ্ছা, ব্যাক বন্ডিং যদি হয় ঠিক আছে, আর কেন মানে ব্যাক বন্ডিং হচ্ছে ঠিক আছে, আমি তো বলি ডাইমার কেন করবে না? এটা তো উত্তর আছে কোনো? মানে ও তো সাইমালটেনিয়াসলি ডাইমারও করতে পারতো। দেখো AlF3-তে ফ্লোরিন নন বন্ডিং ইলেকট্রন রয়েছে ফ্লোরিন। হ্যাঁ আছে, তো সেটা মানে ডাইমারাইজ কেন করছে না?
ডাইমারাইজ কেন করতে পারে না, মানে ওর ওর অ্যাবিলিটিটা নেই কেন ডাইমারাইজ করে। দেখো BF3 ডাইমারাইজ করতে পারেনি, হ্যাঁ ALF3 ডাইমারাইজ করতে পারছে না, তাহলে এই যে এরা কেন ডাইমারাইজ করতে পারছে না? অক্টেট ফুল হয়েছে তাই না, যদি ওই ডাইমারাইজ করেও তো অক্টেট ফুলফিল করতে পারতো। ফ্লোরিনটা কি এখানে ব্রিজিং ভালো করতে পারবে না তাই? আর একটু ভালো করে বলতে হবে, কেন করতে পারবে না? অ্যালুমিনিয়ামের অ্যাটমগুলোকে অ্যাকোমোডেট করতে পারবে না স্মল সাইজের জন্য। আর তাহলে LBr3 কি করে করছে? ফ্লোরিনের সাইজটা খুব ছোট হওয়ার জন্য ব্রিজিং করতে গেলে তো প্রবলেম হতে পারে। তো ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের বেশি, তাই সেই জন্য মনে হয় ওই ALF3টা আয়নিক হয়ে যাচ্ছে। বলছিলে ঠিকঠাক, লাস্টে ঠিক হলো না। মানে ফ্লোরিন হচ্ছে হাইলি আয়নিক, এই হাইলি ইলেকট্রোনেগেটিভ, মোস্ট ইলেকট্রোনেগেটিভ। তো যারা মোস্ট ইলেকট্রোনেগেটিভ হয় তার মাথায় যে ইলেকট্রন পেয়ারটা থাকে সেটা সে কোঅর্ডিনেট বন্ডে, অন্য কোনো এলিমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট বন্ডে ডোনেট করতে চায় না, ঠিক আছে? তো তার চেয়ে বেটার হয় যেটা, সে হচ্ছে নিজের কম্পাউন্ডের মধ্যে, উইদিন দ্য কম্পাউন্ড যে সেন্ট্রাল এলিমেন্ট আছে তার সঙ্গে যেহেতু ক্লোজ অ্যাপ্রোচে আছে, তাই জন্য একটা তাদের মধ্যে একটা সমযোজী বন্ধন হতে পারে। কিন্তু কখনো সে তার নন বন্ডিং ইলেকট্রন পেয়ারকে অন্য কোনো এলিমেন্ট, বাইরের ফরেন কোনো এলিমেন্টকে ডোনেট করতে পারবে না। তো ডাইমারাইজ করতে গেলে যেটা হতে হবে সেটা হচ্ছে ফ্লোরিনকে তাহলে অন্য আর একটা অ্যালুমিনিয়ামকে তার ইলেকট্রন পেয়ারকে ডোনেট করতে হতো, জিট ইজ ভেরি মাচ টাফ, কারণ ফ্লোরিন হচ্ছে ভীষণ ইলেকট্রোনেগেটিভ। আর ইন কন্ট্রাস্ট যদি আমি ব্রোমিন করি, তাহলে ব্রোমিনের ক্ষেত্রে যেটা হয় কোঅর্ডিনেট করাটা সেটা ইজি, কারণ ব্রোমিন হচ্ছে লার্জ। তাহলে ব্রোমিন লার্জ মানে তার ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে সহজেই সে অন্য অ্যালুমিনিয়ামকে ডোনেট করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কেন তাহলে AlBr3 ব্যাকপাই করতে পারে না? ব্যাকপাই করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে কোঅর্ডিনেট বন্ডের প্রশ্ন না, এখানে হচ্ছে ব্যাকপাই বন্ডটা জাস্ট একটা সমযোজী বন্ধন। সেটা কীরকম না, এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে 3p আর ব্রোমিন হচ্ছে 4p। তো 3p 4p ওভারল্যাপ যেটা হবে সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাই জন্য কী হবে এখানে ব্যাকপাই বন্ডিংটা এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এই জন্য AlBr3টা Al2Br6 হবে, আর AlF3 যেটা সেটা হচ্ছে কখনো তোমার ডাইমারাইজ করতে পারবে না, ঠিক আছে? তো আমরা একটু করে লিখি ব্যাপারটা। লেখো গ্রুপ 13 এলিমেন্টস, গ্রুপ 13 এলিমেন্টস, গ্রুপ 13 এলিমেন্টস have only 3 valency electrons, have only 3 valency electrons. When these are used to form, when these are used to form 3 covalent bonds, 3 covalent bonds, the atom, 3 covalent bonds, when these are used to form 3 covalent bonds, the central aluminum atom, but the central atom has a share, share in only 6 electrons, has a share in only 6 electrons, only 6 electrons. The compounds are therefore electron deficient. Compounds are therefore electron deficient. বলে এবার লেখো, আমরা অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করছি। এটা গ্রাউন্ড
গ্রাউন্ড স্টেট, এটা এক্সাইটেড স্টেট, এটা ঠিক আছে। ভ্যাকেন্ট পিজেড আচ্ছা, এবার ফ্লোরিন আর ব্রোমিন যদি করো, NSNP 5 এটা হয়, তাহলে এদের সঙ্গে কোঅর্ডিনেট করবে। আচ্ছা, এটা বরাবর আগে যে নাম লিখেছি এরকমভাবে এটা লিখে নাও। হ্যাঁ দা ঠিক আছে। এবার লেখো দেয়ারফোর টু ফুলফিল দি অক্টেট, দেয়ারফোর টু ফুলফিল দি অক্টেট in the outermost shell of aluminium, in the outermost shell of aluminium, দাদা এই জায়গাটা আরেকবার বলবেন? therefore to fulfill the octet, therefore to fulfill the octet, to fulfill the octet in the outermost shell of aluminium, outermost shell of aluminium, the non-bonding electron pair, the non-bonding electron pair of bromine from other non-bonding electron pair of bromine the non-bonding electron pair of bromine from other BCl AlBr3, other AlBr3, from other AlBr3 unit coordinates with vacant pz orbital, with vacant pz orbital of aluminium, of aluminium is as follows, is as follows। তাহলে কিভাবে হবে? ঠিক আছে, এই ছবিটা আঁকো এখান থেকে।
অক্টেট ফুলফিল হয়ে গেল। হয়ে গেলে বলবে। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, প্যারা চেঞ্জ করো, লেখো বাট ইন কেস অফ ALF3, but in case of ALF3, the small fluorine atom and due to its high electronegativity it cannot coordinate to other ALF3 unit, দাদা ইজ হাইলি highly electronegativity but in case of ALF3 the small fluorine atom and due to its high electronegativity it cannot coordinate with other ALF3 unit, লিখেছো? হ্যাঁ তার মানে ফ্লোরিন হচ্ছে খুব বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ও এই যে জিনিসটা ব্রোমিনের ক্ষেত্রে হয়েছে ওই জিনিসটাও করতে পারে না, অন্য কোনো অ্যালুমিনিয়ামকে ও ডোনেট করতে পারবে না ওইভাবে। আচ্ছা, ফুল স্টপ। সো ইট ফুলফিল ইটস অক্টেট। এবার এই অক্টেটটা তাহলে কীভাবে করবে? বলছে নিজের যে অ্যালুমিনিয়ামটা আছে সেই অ্যালুমিনিয়ামের সঙ্গে ও মাল্টিপল বন্ড করবে, তাহলে বন্ডটা ছোট হয়ে যাবে, তাহলে ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি করবে। তো সো ইট ফুলফিল ইটস অক্টেট through pi back bonding স্যার এই লাইনটা আবার বলুন। so it fulfill its octet through pi back bonding from fluorine to aluminium. From fluorine to aluminium. From fluorine to aluminium. ঠিক আছে, বলে ওই BF3 তে যেমনভাবে করেছিলে ওই জিনিসটাই করতে হবে আর কি, ছবিটা মানে ব্যাক পাই বন্ডটা দেখাতে হবে।
ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের হ্যালাইড। এবার আমরা এখান থেকে বেশ কিছু তোমাদের সিলেবাসে দেখবে যে স্পেশাল কিছু কম্পাউন্ড নিয়ে তাদের স্ট্রাকচার, প্রিপারেশান, স্ট্রাকচার, প্রপার্টিজ এইগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। তো সেখান থেকে দেখবে প্রচুর প্রচুর কোশ্চেন টোশ্চেন আসে। তো তার মধ্যে তোমাদের সিলেবাসে যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে বোরাজিন আছে, বোরন নাইট্রাইড আছে, বোরাজিন, বোরন নাইট্রাইড আছে, আর ডাইবোরেন আছে। এই তিনটে তোমাদের সিলেবাসে আছে গ্রুপ 13 থেকে। তো বোরাজিন একটা কম্পাউন্ড, ডাইবোরেন একটা কম্পাউন্ড, আর বোরন নাইট্রাইড একটা কম্পাউন্ড। এই তিনটে কম্পাউন্ডের প্রিপারেশান, প্রপার্টিজ, স্ট্রাকচার, মানে স্ট্রাকচার বন্ডিং, আর তার মধ্যে থেকে কিছু কোশ্চেন টোশ্চেন আছে, সেইগুলো ডিসকাস করতে হবে। তো আমরা এই স্পেশাল কম্পাউন্ড এটা নিয়ে আলোচনা করব। তো সাম স্পেশাল কম্পাউন্ডস। গ্রুপ 13 এলিমেন্টের কিছু স্পেশাল কম্পাউন্ড। এক নাম্বার আমরা আলোচনা করব এখন, সেটা হচ্ছে বোরাজিন और বোরাজোল, আর এর ফর্মুলা হচ্ছে B3N3H6। B3N3H6, ঠিক আছে? দেখো, B3N3H6 এই কম্পাউন্ডটাকে বোরাজিন বলা হয়। আচ্ছা, নামটা শুনে অনেকটা বেনজিন মতো মনে হচ্ছে না? যে B3N3H6 এটার নাম বোরাজিন, এটা মনে হচ্ছে কোথাও বেনজিনের মতো শুনতে লাগছে, কাছাকাছি প্রায় নামটা। তো এটা এই যে শুনতে যেমন বেনজিনের মতো লাগছে, এর প্রপার্টি বা স্ট্রাকচার এগুলো যখন দেখবে এটাও অনেকটা বেনজিনের মতো। তো সেই জন্য এটাকে ওই ইনঅর্গানিক বেনজিন বলা হয়, যেহেতু বেনজিন অর্গানিক কম্পাউন্ড আর বোরাজিন হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড। তো এর সিমিলারিটির জন্য, বেনজিনের সঙ্গে এই কম্পাউন্ডটার একটা সিমিলারিটি, স্ট্রাকচারালি সিমিলারিটির জন্য এটাকে বলা হয় ইনঅর্গানিক বেনজিন। কি বলা হয়? ইনঅর্গানিক বেনজিন। আমরা দেখাবো যে এর ছবি অনেকটাই দেখতে বেনজিনের মতো। আচ্ছা, দেখো কেন ইনঅর্গানিক বেনজিন বলা হবে। প্রথমত হচ্ছে যে বোরাজিনের নাম্বার অফ ইলেকট্রন যদি কাউন্ট করা হয়, ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস কত বলো তো? বোরন কত? তিন করে এক একটা বোরন 2s2 2p1, তাহলে হলো হচ্ছে
9। নাইট্রোজেন কটা? 5টা। নাইট্রোজেন হচ্ছে 2s2 2p3, তাহলে 5টা, তাহলে 3 ইন্টু 5। আচ্ছা হাইড্রোজেন কত? 1 করে, তাহলে 6 জন আছে, 6 ইন্টু 1। আচ্ছা এবার দেখো তাহলে এই যে 9 আর 15 আর 6, তাহলে কত হবে টোটাল? 30। আচ্ছা এবার যদি তোমাকে বলা হয় যে বেনজিনের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত, হ্যাঁ বলো। কত? 30টা হবে বেনজিন, না 26টা তো। বেনজিন 26 না 24টা। গোনো ভালো করে। 28। 30টা সরি 30টা। তাহলে দেখো সমস্যা, তাহলে এর হচ্ছে 4 ইন্টু 6 প্লাস 6 30। তাহলে বেনজিনও 30, এও হচ্ছে 30, তাহলে এরা দুজন হচ্ছে আইসো ইলেকট্রনিক, ঠিক আছে। তাহলে বেনজিন এবং বোরাজিন হচ্ছে আইসো ইলেকট্রনিক, এবং এর যে স্ট্রাকচারটা যেটা আমি দেখব, এই স্ট্রাকচারটাও হচ্ছে 6 মেম্বার রিং তৈরি করে, বেনজিনও 6 মেম্বার রিং তৈরি করে। বেনজিনে 3টে পাই বন্ড আছে, এর কম্পাউন্ডেও 3টে পাই বন্ড আছে, প্রত্যেকটার বাইরের দিকে 6টা হাইড্রোজেন আছে রিংয়ের বাইরে, এরও বাইরের দিকে 6টা হাইড্রোজেন আছে। তো এই যে টোটাল যে সিমিলারিটি উইথ বেনজিন, এই বোরাজিনকে বলা হয় ইনঅর্গানিক বেনজিন, ঠিক আছে। তো কি কি সিমিলার? নাম্বার অফ ইলেকট্রন সিমিলার, সাইক্লিক, এও সাইক্লিক ও সাইক্লিক সিমিলার, 6 মেম্বার সিমিলার, এরও 3টে পাই বন্ড, ওরও 3টে পাই বন্ড সিমিলার, রিংয়ের বাইরে 6টা হাইড্রোজেন, এরও রিংয়ের বাইরে 6টা হাইড্রোজেন। এই টোটাল সিমিলারিটির জন্য এই বোরাজিনকে বলা হয় ইনঅর্গানিক বেনজিন। ক্লিয়ার? তো আমরা এরপরে আরও ছবি টবি আঁকলে আরও ক্লিয়ার হবে, আগে আমরা স্টেটমেন্টটা দিয়ে দিচ্ছি। লেখো যে তারপর রিঅ্যাক্টিভিটি, যেগুলো রিঅ্যাক্টিভিটিও বেনজিনের মতোই দেখায়, তাই জন্য এটা রিঅ্যাক্টিভিটির দিক থেকেও বেনজিন লাইক। তো লেখো ভ্যারিয়াস কেমিক্যাল রিঅ্যাকশনস and electron diffraction studies show that boragine is isoelectronic. Boragine is isoelectronic, ব্র্যাকেটে 30 ইলেকট্রনস, isoelectronic, ব্র্যাকেটে 30 ইলেকট্রনস, ব্র্যাকেট ক্লোজ, with benzene, and hence its structure is the same as that of benzene. Full stop. Like benzene, boragine has a planar hexagonal structure
in benzene, like benzene, boragine has a planar hexagonal structure, comma, containing 6-membered ring, in which boron and nitrogen atoms are arranged alternately because of arranged alternately মানে একটা বাদে একটা, একবার বোরন একবার নাইট্রোজেন, boron and nitrogen atoms are arranged alternately because of the similarity, alternately, full stop, because of the similarity between the structures of boragine and benzene, that boragine is called inorganic benzene. তো এখান থেকে একটা কোশ্চেন আসে যে why boragine is called inorganic benzene, এটা 1 নম্বর বা 2 নম্বরে কোশ্চেন আসে, তাহলে এটা লিখতে হবে। তো কোশ্চেন লেখো why boragine is called inorganic benzene। ঠিক আছে, why boragine is called inorganic benzene। এরপরে হচ্ছে প্রথমে আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে প্রিপারেশন দিয়ে। প্রিপারেশন দিয়ে যেটা শুরু করবো সেটা হচ্ছে দুটো প্রিপারেশন এখানে খুব ইম্পর্টেন্ট আমাদের হয়, দেখবে পরীক্ষা একদম এখান থেকে তুলে কোশ্চেন দেয় প্রিপারেশনে। যেটা এখন করছি সেটাকে বলা হয় স্টোকস মেথড, ভীষণ ইম্পর্টেন্ট। স্টোকস মেথড একদম ভিভিআই দিয়ে দাও। তো এটা একটু লিখে নাও, প্রিপারেশনের স্টেটমেন্টটা লিখে নাও, তারপরে আমি রিয়াকশনটা লিখছি। লেখো ইন দিস মেথড diborane bracket B2H6 and NH3 are heated in 1:2 molar ratio, at low temperature ব্র্যাকেটে লেখো -120 ডিগ্রি সেলসিয়াস, -120 ডিগ্রি সেলসিয়াস, ব্র্যাকেট ক্লোজ, to get
to get diammoniate, to get diammoniate, to get diammoniate of diboron, diammoniate of diboron, diammoniate of diboron, ব্র্যাকেটের মধ্যে লেখো B2H6.2NH3, এটাকে বলা হয় ডাইঅ্যামোনিয়েট অফ ডাইবোরেন। ব্র্যাকেটের মধ্যে এই কম্পাউন্ডটা লেখো, ব্র্যাকেট ক্লোজ, হুইচ ইজ অ্যান অ্যাডিশন কম্পাউন্ড, হুইচ ইজ অ্যান অ্যাডিশন কম্পাউন্ড, হুইচ ইজ অ্যান অ্যাডিশন কম্পাউন্ড, ঠিক আছে, হুইচ ইজ অ্যান অ্যাডিশন কম্পাউন্ড। Full stop. This compound on being heated, this compound on being heated, this compound on being heated, দাদা বলছি আগের লাইনটা আরেকবার একটু বলো, কেটে গেছিল কথাটা। হ্যাঁ বলো, তুমি পুরো বলো কতটা মোলার রেশিও অ্যাট লো ডাইঅ্যামোনিয়েট, ডাইঅ্যামোনিয়েট অফ ডাইবোরেন, ডাইঅ্যামোনিয়েট অফ ডাইবোরেন ব্র্যাকেটে B2H6.2NH3, B2H6.2NH3 bracket close, which is an addition compound, which is an addition compound, which is an addition compound, full stop. This compound on being heated, this compound on being heated at 200 degrees Celsius, 200 degrees Celsius gives boragine, gives boragine, gives boragine বলে লেখো B2H6 plus 2NH3, ফার্স্ট স্টেপে বলছে -120 ডিগ্রি সেলসিয়াস, সেখানে ডাইঅ্যামোনিয়েটেড অফ ডাইবোরেন এটা তৈরি হবে। এবার এইরকম তিনটে B2H6.2NH3 একে বলছে হাই টেম্পারেচারে যদি হিট করা হয়, মানে 200 ডিগ্রি সেলসিয়াসে, বলছে বোরাজিন তৈরি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে বোরাজিন। ঠিক আছে, লিখে নিয়েছো? হ্যাঁ দাদা। হ্যাঁ, এরপরে সেকেন্ড, এটা খুব ভালো করে তৈরি মানে রেডি রাখবে, দেখবি পরীক্ষায় বা বিভিন্ন ইভেন কম্পিটিটিভ এক্সামেও এই প্রিপারেশন থেকে প্রচুর কোশ্চেন তুলে তুলে দেয়। হ্যাঁ, আর এর পরেরটাও খুব ইম্পর্টেন্ট, এই দুটোই খুব ইম্পর্টেন্ট। বলছে বাই হিটিং, by heating BCl3 with NH4Cl. ঠিক আছে, আচ্ছা এখানে বলছে লেখো when, হেডিংটা দাও, দিয়ে স্টেটমেন্টটা লিখতে হবে। লেখো when BCl3 or B2O3, when BCl3 or B2O3 is fused, BCl3 and B2O3 is fused with ammonium chloride, is fused with ammonium chloride in chlorobenzene, in chlorobenzene
at 140 degree Celsius, at 140 degree Celsius to 150 degree Celsius, 140 degree Celsius to 150 degree Celsius, comma, boron trichloroborazine, boron trichloroborazine, boron, দাদা এই জায়গাটা একবার বলবে উইথ NH4Cl NH4Cl in chlorobenzene at 140 degree Celsius to 150 degree Celsius, তারপর লেখো ট্রাইক্লোরোবোরাজিন, বোরন ট্রাইক্লোরোবোরাজিন না, শুধু লেখো ট্রাইক্লোরোবোরাজিন, ট্রাইক্লোরোবোরাজিন ইজ ফর্মড, ট্রাইক্লোরোবোরাজিন যার ফর্মুলা হচ্ছে B3N3H3Cl3, ট্রাইক্লোরোবোরাজিন ইজ ফর্মড বলে ফর্মুলাটা লেখো। তো রিয়াকশান হচ্ছে বলছে BCl3 বা B2O3 সঙ্গে NH4Cl এ রিয়াক্ট করাতে হবে, বলছে 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দিলে ট্রাইক্লোরোবোরাজিন তৈরি হবে B3N3H3Cl3 আর তার সঙ্গে তৈরি হবে 9HCl। তিনটে লাগবে, ঠিক আছে। এই রিয়াকশনটা লেখো নিচে। এবার নিচে লেখো ট্রাইক্লোরোবোরাজিন, বোরন ট্রাইক্লোরোবোরাজিন, বোরন ট্রাইক্লোরোবোরাজিন is then reduced by, boron trichloroborazine is then reduced by, boron trichloroborazine is then reduced by sodium or lithium borohydride, sodium or lithium borohydride, sodium or lithium borohydride at room temperature, at room temperature, at room temperature, and borazine is formed, and borazine is formed, and borazine is formed বলে লেখো। হচ্ছে বোরাজিন। তাহলে এই দুটো প্রিপারেশন খুব ভালো করে রেডি রাখবে, ঠিক আছে। এরপরে আমরা প্রিপারেশনের পরে আমরা আলোচনা করবো হচ্ছে প্রপার্টিজ, ঠিক আছে। প্রপার্টিজের মধ্যে কি কি প্রপার্টি দেখায়? প্রথম হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে কালারলেস। স্যার বলছি স্লাইডটা একবার উপরে করুন। হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এক নম্বর ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে কালারলেস,
হ্যাঁ, মানে কোনো বর্ণ নেই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটা ভোলাটাইল, ভোলাটাইল লিকুইড মানে উদ্বায়ী। ভোলাটাইল লিকুইড। আচ্ছা, 3 নম্বর হলো বয়লিং পয়েন্ট হলো এর, আচ্ছা যারা ভোলাটাইল হবে তাদের বয়লিং পয়েন্ট কম হবে না বেশি হবে? কম। তাহলে বয়লিং পয়েন্ট হচ্ছে 64.5 ডিগ্রি সেলসিয়াস। মানে জলের থেকে অনেক কম। আচ্ছা, মেল্টিং পয়েন্ট এটা -58 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর ডিকম্পোজেস এদেরকে ভেঙে ফেলতে হয় at 80 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টিজ। হয়েছে? হ্যাঁ। এইবার যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রাকচার, মানে স্ট্রাকচার বন্ডিং। স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। আচ্ছা, প্রথমে আমি দেখি স্ট্রাকচারটা এখানেই বলছে কি, আমরা লেখার মধ্যে বারবার বলেছি যে ছবিটা কার মতো দেখতে, বেনজিনের মতো। আর বেনজিনের রিংয়ের মধ্যে কে থাকে, শুধু কার্বন থাকে, 6টা কার্বন। আর এখানে কে থাকবে, 3টে বোরন থাকবে, 3টে নাইট্রোজেন থাকবে অল্টারনেটিভলি। তো কীরকম হবে, যদি অল্টারনেটিভলি থাকে তাহলে এই রকম একটা ছবি হবে। ঠিক আছে, এইরকম একটা ছবি হবে। আর প্রত্যেকের সঙ্গে এরকম একটা PN পাই বন্ড থাকবে। আর বাইরের দিকে হাইড্রোজেন থাকবে 6টা। ঠিক আছে, তাহলে এইটা যদি হয় তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার অফ বোরাজিন। সেখানে দেখো শুধুমাত্র কার্বনের অল্টারনেটিভ হিসেবে এখানে বোরন এবং নাইট্রোজেন আছে। ঠিক আছে, তো এবার দেখো এখানে বোরাজিনে তাহলে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ অলমোস্ট ইকুয়াল টু দি বোরাজিন, সরি বেনজিন। তো এবার দেখো আমরা বেনজিনের তো স্ট্রাকচার সবাই জানি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এর বন্ডিংটা একটু দেখাবো। হ্যাঁ, বন্ডিংটা দেখাবো কীরকম, সেটা হচ্ছে যে দেখো এখানে কে আছে, বোরন এবং নাইট্রোজেন। দাদা বলছি এখানটায় ওই বোরনগুলো তো তাহলে নেগেটিভ হয়ে থাকবে পাই বন্ড করতে যখন। হ্যাঁ, আমি ওইটাই দেখাবো, মানে নেগেটিভ হয়ে থাকবে কি পজিটিভ হয়ে থাকবে এটাই দেখবো আর কি। আমরা বন্ডিং না করলে ঠিক ওইটা ব্যাখ্যা করতে পারবো না, আমি শুধু স্ট্রাকচারটা আঁকলাম। হ্যাঁ, ওখানে ফর্মাল চার্জগুলো আমরা ওই বন্ডিং করে ফর্মাল চার্জগুলো দেখাবো এখানে, যে কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে। মানে একটা ইলেকট্রোফিলিক সেন্টার হবে, একটা নিউক্লিওফিলিক সেন্টার হবে। এগুলো আমরা ডিসকাস করবো আর কি বন্ডিং দেখানোর পরে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে এই ছবিটা যে আনবো, ছবিটা আনতে গেলে আমাকে প্রথমে এর বক্স ডায়াগ্রাম করতে হবে। তো বক্স ডায়াগ্রামটা কি আছে, এটা আছে। আচ্ছা, আর নাইট্রোজেন আছে কে, আচ্ছা নাইট্রোজেনটাকে কিভাবে আছে, দিকটা আমি দেখাই, ডান দিকে নাইট্রোজেন আছে 2s2
এবার যখন এই বোরনটা যখন এক্সাইটেড স্টেটে যাবে, মানে এটা তো সেন্ট্রাল এলিমেন্ট, তো যখন এরা এক্সাইটেড স্টেটে যাবে, ইন এক্সাইটেড স্টেট কি হবে বলছে টু এস টু পি এটা হবে। আচ্ছা, যখন এটা এক্সাইট স্টেটে যাবে, তাহলে এটা তো এক্সাইট স্টেটে বলতে এর আর কোনো জায়গা নেই, তাহলে একে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে জাস্ট কনভার্ট হয়ে এখানে 2pz এ আমরা দেখাবো এইভাবে, 2s থেকে 2pz এ যাবে এক্সাইটেড হয়ে, জাস্ট সাবশেলটা চেঞ্জ করবে করে, এটা একটা হলো হয়ে। এবার এর হাইব্রিডাইজড যদি স্টেট দেখি, তাহলে এইটা হচ্ছে এর হাইব্রিডাইজ স্টেট, আর এখানে এইটা হচ্ছে এর হাইব্রিডাইজ স্টেট। সেটা কি sp2, এর হচ্ছে sp2। তাহলে এটাকে আমি যদি দেখাই, তাহলে দেখো এটা হাইব্রিডাইজেশন করলে যেটা দাঁড়াচ্ছে 3টে sp2 হবে, sp2 sp2 sp2, আর একটা লাস্টে ভ্যাকেন্ট থাকছে, এইটা এটা থাকছে ভ্যাকেন্ট এখানে, সেটা এইটা। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এখানে এই হলো এর হাইব্রিডাইজেশন, হ্যাঁ, এখান থেকে এই এলো। আর এটাকে এখান থেকে আসলে যেটা হবে সেটা হচ্ছে এই প্রথম 3টে হাইব্রিডাইজডে গেল, আর শেষে এটা আনহাইব্রিডাইজ থাকলো। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যদি বসাই আমি, এটা থাকলো, আর এই আনহাইব্রিডাইজড অরবিটাল, এটা ফিল্ড, হ্যাঁ, আনহাইব্রিডাইজড অরবিটাল। আর এখানে এটা হচ্ছে হাইব্রিডাইজড sp2 sp2 sp2, আর এটার আনহাইব্রিডাইজ যেটা সেটা হচ্ছে ভ্যাকেন্ট। তাহলে দুজনের আনহাইব্রিডাইজড অরবিটালটার পার্থক্য বুঝতে পারছো? বোরনের যে আনহাইব্রিডাইজড অরবিটাল আছে সেটা হচ্ছে ভ্যাকেন্ট, আর নাইট্রোজেনের যে আনহাইব্রিডাইজড অরবিটাল আছে সেটা কিন্তু ফিল্ড। ক্লিয়ার এই জায়গাটা? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ। এইবার দেখো এরা তাহলে এখানে এ কত কোভ্যালেন্সি দেখাবে, এর কোভ্যালেন্সি কত? 3, এর কোভ্যালেন্সি 3, ঠিক আছে। এবং এর কোভ্যালেন্সি 3 দেখানোর পরেও একটা আনহাইব্রিডাইজড ফিল্ড অরবিটাল থাকবে, আর এর যেটা হবে সেটা হচ্ছে কোভ্যালেন্সি 3 দেখানোর পরে একটা আনহাইব্রিডাইজড ভ্যাকেন্ট অরবিটাল থাকবে। এটা হচ্ছে পার্থক্য। আর হাইড্রোজেন আছে যেটা, হাইড্রোজেনটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে এটা তো টার্মিনালে থাকবে 1s1, ঠিক আছে, জাস্ট জুড়ে যাবে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে বন্ড হবে। এবার দেখো প্রত্যেকটা বোরন 3টে করে বন্ড করতে পারবে, তাই তো, কোভ্যালেন্সি 3। প্রত্যেকটা নাইট্রোজেনও 3টে করে বন্ড করতে পারবে। তাহলে এরা কিভাবে বন্ড করবে? তাহলে দেখো যদি আমরা এই অনুযায়ী ছবিটা আঁকি, তাহলে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা এরকমভাবে যদি সাজাই, নাইট্রোজেন, বোরন, বোরন, নাইট্রোজেন, নাইট্রোজেন, বোরন। এবার দেখো প্রত্যেকটা বোরন কটা করে বন্ড করবে? 3টে করে। তাহলে এই একটা হলো, এই একটা হলো, আর sp2 যেহেতু তাহলে এরকম ট্রায়াঙ্গুলার হবে, আর বাইরের দিকে একটা করে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করবে। ক্লিয়ার? এবার প্রত্যেকে যদি ওইভাবে করে তাহলে দেখো প্রত্যেকের 3টে করে বন্ড হবে।
ঠিক আছে? হয়েছে? হলো? ও এখানে একটা হাইড্রোজেন হবে। এই পর্যন্ত এঁকেছ? হ্যাঁ আচ্ছা, এবার দেখো, এবার প্রত্যেকটা 3টে করে কোভ্যালেন্সি হয়ে গেল বোরন এবং নাইট্রোজেনের, যেটা আমাদের দেখানোর কথা ছিল হাইব্রিডাইজডগুলো। এবার প্রত্যেকটা বোরন এবং নাইট্রোজেনের দেখো একটা করে আনহাইব্রিডাইজড অরবিটাল রয়েছে, যেখানে বোরনের হচ্ছে ভ্যাকেন্ট আনহাইব্রিডাইজড আর নাইট্রোজেনেরটা হচ্ছে ফিল্ড আনহাইব্রিডাইজড। তো সেগুলো তো পিজেড অরবিটাল, তাই না? তাহলে সেগুলো প্লেন থেকে কি থাকবে? পারপেন্ডিকুলার থাকবে না? তো প্লেন থেকে যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে দেখাবো? পিজেড অরবিটালগুলোকে এইভাবে দেখাতে পারি, এবং পিজেড প্রত্যেকটা পিজেডগুলো যেহেতু পিজেড, তাহলে আমি সেগুলো প্যারালাল রাখতে হবে আমাকে। ওকে, এরকম হবে না? এবার এর মধ্যে কোনগুলো ফিল্ড? ফিল্ড কোনগুলো? নাইট্রোজেন। হ্যাঁ, তো নাইট্রোজেনগুলো ফিল্ড বলে আমি ওটাকে শেডেড করে দিচ্ছি। ও সরি, এটা বোরন। আচ্ছা, নাইট্রোজেন এটা হবে। তাই এরকম হলো না? হয়েছে? আচ্ছা, এবার দেখো এদের মধ্যে কে কে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আর কে ইলেকট্রন রিচ? বোরন ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এটা কত স্টেটে আছে? কত স্টেটে আছে? 6 স্টেটে না? 6 স্টেট। আর এই নাইট্রোজেন? নাইট্রোজেন কত স্টেটে আছে? নাইট্রোজেন তো অক্টেটে আছে। অক্টেটে আছে। তাহলে আমি যদি ইলেকট্রন রিচ আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট বলি, তাহলে দেখো এইটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আর এটা হচ্ছে ইলেকট্রন রিচ, তাই না? তাহলে এখন মানে ইলেকট্রন ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে? হ্যাঁ, তাহলে আমরা যে কোনো একটা দিকে দেখাতেই পারি। ধরো যে কোনো নাইট্রোজেন থেকে বোরনের দিকে, এদিকে, ঠিক আছে? আচ্ছা, আমরা নিচের দিকটাও এরকমভাবে দেখাবো। এরকম তো। এবার আমরা এটা দেখো একটা ডাইরেকশন দেখাচ্ছি, কিন্তু বেনজিনের ক্ষেত্রে কি এরকম হয়? না স্যার, বেনজিনের ক্ষেত্রে প্রত্যেকটা কার্বন কি করে? একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন ক্যারি করে,
কিন্তু এখানে দেখো নাইট্রোজেনের মাথায় দুটো ইলেকট্রন আর বোরনের মাথায় একটা ইলেকট্রন। তাহলে এই যে ডিলোকালাইজেশনটা, এই ডিলোকালাইজেশনটা বেনজিনের ক্ষেত্রে কি, মানে একটা হোমোজিনিটি আছে ওখানে, সব কার্বনের মধ্যেই ইলেকট্রন আছে একটা করে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে এখানে বোরনের মধ্যে কোনো কার্বন ইলেকট্রন নেই পি অরবিটালে, কিন্তু নাইট্রোজেনের মধ্যে আছে। তাই জন্য এখানে বোরন কি হবে, বোরন হবে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, এটা হবে ইলেকট্রন ডেফিশিয়েন্ট। আর নাইট্রোজেন সেন্টার হচ্ছে ইলেকট্রন রিচ। তো এখানে দেখো যেহেতু এই বন্ডটার এই যে পাই বন্ডটা যেটা হবে সেই বন্ডটা নাইট্রোজেন থেকে বোরনের দিকে, তাহলে এই বন্ডের মধ্যে একটা পোলারিটি থাকবে না থাকবে না? বন্ডের মধ্যে একটা পোলারিটি থাকবে। তাহলে বন্ডের পোলারিটিটা কোন দিকে থাকবে? নাইট্রোজেন টু বোরন, নাইট্রোজেন টু বোরনের দিকে পোলারিটিটা, মানে ইলেকট্রন ফ্লোটা বোরনের দিকে থাকবে, কিন্তু বোরন থেকে নাইট্রোজেনের দিকে থাকবে কি না? না। তাহলে দেখো তাহলে এই যে জিনিসটা আমি এখানে দেখালাম, ধরো এইটাকে খেয়াল করো, নাইট্রোজেন থেকে বোরন, এবার এই ইলেকট্রনটা কি এই বোরন টু নাইট্রোজেন এখানে ফ্লো হবে এই ডাইরেকশনেই? যদি আমি এইখানে আমি পাই বন্ড দিতে চাই, তাহলে তার ডাইরেকশনটা কোন দিকে হবে? মানে এটা যদি কনজুগেশনে যেতে চায়, তাহলে আমি ধরো এইখানে এবার কার্বনে কি হয় পরপর হতে থাকে, কিন্তু এইখানে ডাইরেকশন কোন দিকে হবে? এদিকে না? হ্যাঁ, মানে যেটা হয়েছে সেটা পুরোটা রিভার্স হবে। পুরো রিভার্স হয়ে যাবে। পরের যদি কনজুগেশনে যেতে চাই আমি, মানে এর যদি কনজুগেটেড স্ট্রাকচার করতে চাই আমি, তাহলে সবসময় তার ডাইরেকশন উল্টে যাবে না? পুরো উল্টে যাবে। তার মানে এটা একটা কি বলবো এক্সটেন্ডেড কনজুগেশন যে টার্মটা আমরা ব্যবহার করি, সেই এক্সটেন্ডেড কনজুগেশন কি বোরাজিনের ক্ষেত্রে দেখা যাবে? না না না, এক্সটেন্ডেড কনজুগেশন হবে না। এক্সটেন্ডেড কনজুগেশন কখন হয়? যখন দেখা যায় যে পাই বন্ড হ্যাঁ পাই বন্ডগুলো হ্যাঁ কনজুগেশনগুলো যদি থাকে এরকম, তাহলে একই একটা ডাইরেকশনে পরপর যদি কনজুগেশনগুলো হতে থাকে, মানে একটা পাই বন্ড সিঙ্গেল বন্ড, আবার অল্টারনেটিভলি পরে আবার চেঞ্জ হয়ে যেটা সিঙ্গেল বন্ড ছিল পাই বন্ড, সেটা যদি একই ডাইরেকশনে হয় তাহলে দ্যাট ইজ এক্সটেন্ডেড কনজুগেশন। কিন্তু এইখানে দেখো বোরাজিনের ক্ষেত্রে এক্সটেন্ডেড কনজুগেশন পসিবল না, কারণ যখনই তুমি পরেরটা কনজুগেট করতে যাচ্ছ তখনই তার ডাইরেকশন পাল্টে যাচ্ছে, তার মানে পোলারিটিটা উল্টো হয়ে যাচ্ছে। তাই জন্য যদি কনজুগেশনের কনটেক্সটে দেখি, তাহলে বেনজিন ইজ ফার বেটার দ্যান বোরাজিন, তাই না? তাহলে যদি বলা হয় কোথায় পাই কনজুগেশনটা ভালো হয়, বেনজিন নাকি ইনঅর্গানিক বেনজিন, তাহলে কোথায় বলবে? বেনজিন। তাহলে পাই কনজুগেশন যদি বলি এক্সটেন্ডেড কোথায় হবে, তাহলে বেনজিন। বোরাজিনের ক্ষেত্রে কম হবে। তো যদি বলা হয় রিঅ্যাক্টিভিটি, তাহলে কার বেশি হবে? বোরাজিন রিঅ্যাক্টিভ হবে, কারণ আমরা জানি যত এক্সটেন্ডেড কনজুগেশন হয় তত সিস্টেম স্টেবিলাইজড হয়। তো সিস্টেম স্টেবিলাইজড হলে তার রিঅ্যাক্টিভিটি কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে রিঅ্যাক্টিভিটির কনটেক্সটে যদি দেখি, তাহলে বেনজিন ইজ লেস রিঅ্যাক্টিভ, আমরা সবাই জানি বেনজিন ইজ লেস রিঅ্যাক্টিভ, কিন্তু বোরাজিন ইজ রিঅ্যাক্টিভ। বোঝা গেল? তো এইটা হচ্ছে আমরা পাই অরবিটালের পিকচারটা দেখালাম। এরপরে যেটা করব, এটার আলটিমেট যে পিকচারটা হয় সেটা আমরা এবার দেখি। দেখো এন বি এন বি বি এন, এটা এবার এর হাইড্রোজেন, এখানে যে আমরা আর পাই অরবিটালগুলো দেখাবো না, আমরা এবার ছবি আঁকছি এটা। তাহলে এবার দেখো তোমার ডাইরেকশন কোন দিকে হয়েছে, এইভাবে এটা হয়েছে। হ্যাঁ, তাহলে যদি ফ্লোটা হয়, এবার ফর্মাল চার্জ ক্যালকুলেট করলে কোথায় পজিটিভ আসবে আর কোথায় নেগেটিভ আসবে? নাইট্রোজেনে পজিটিভ আসবে আর বোরনে নেগেটিভ। হ্যাঁ, এটা হবে না?
এটা হচ্ছে ফর্মাল চার্জ, ঠিক আছে। এবার যখনই তুমি এর অল্টারনেট পিকচার করবে আর কি, মানে রেজোনেন্স আর একটা রেজোনেটিং স্ট্রাকচার যেটা করবে, সেটা কীরকম হবে? এটা তো এবার দেখো অল্টারনেট মানে বাকি যেগুলো, ওফ আবার ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা তোমরা, আমার এইখানে প্রবলেম হচ্ছে, তোমরা এইখানে এইখানে একটা পাই বন্ড দাও, মানে অল্টারনেট জায়গাগুলোতে পাই বন্ড দিয়ে দাও, আর ওই একই রকমভাবে নাইট্রোজেনে প্লাস বোরনে মাইনাস দিয়ে দাও। হ্যাঁ কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা এবার দেখো এই তোমরা এটাতে বিএন বন্ড যেটা, এই বিএন বন্ডের ডিস্টেন্সে এখানে অ্যারো দিয়ে লেখো 1.44 অ্যাংস্ট্রম,